আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। 51তম বিসিএসকে টার্গেট করে 1 বছর মেয়াদী যে জব ব্যাচ 2 এর কার্যক্রম শুরু হচ্ছে, তা প্রথম ওএমআর বেসড এক্সামের জন্য কোন কোন পড়াটুকু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বা কোন কোন জায়গাকে হিট করে পড়তে হবে, সেই বিষয়গুলো নিয়ে এই প্রথম দিক নির্দেশনামূলক ভিডিওটি আমি আপলোড করছি। মূলত এই প্রথম দিক নির্দেশনামূলক ভিডিওতে প্রথম ওএমআর বেসড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আপনাদের বারবার পড়তে হবে, সেগুলো আসলে মূলত বলে দেওয়া হবে যে এই জায়গাগুলো পড়েন, এই জায়গাগুলো একটু স্কিপ করে পড়েন বা এই জায়গাগুলো বাদ দিতে পারেন, বা এই বিষয়গুলো আসলে একটু বলে দেওয়া হবে। ঠিক আছে, তো প্রথমত তো জানতে হবে যে আমাদের প্রথম যে দিক নির্দেশনামূলক ভিডিও, এই যেটা আমি এখন আপলোড করছি, যে দিক নির্দেশনামূলক ভিডিও নং 1, তো এই প্রথম ওএমআর বেসড এক্সামের জন্য আপনাদের সিলেবাসটা কি কি আছে। আর আপনাদের কিন্তু সকালে আমি কিন্তু দেখবেন একটা স্টাডি রুটিন আপলোড করে দিয়েছি, মানে প্রথম ওএমআর বেসড এক্সামের জন্য আপনি কিভাবে পড়তে পারেন, সকাল সন্ধ্যা রাত রাতে খাবারের পর, খুব সুন্দর করে কিন্তু আমি রুটিন আপনাদের এখানে কিন্তু করে দিয়েছে। ঠিক আছে, সো এতে করে যেটা হবে, আপনি সকাল বা সন্ধ্যা প্লাস রাত বা রাতে খাবার পর কীভাবে কি পড়তে পারেন সেটা কিন্তু একটা ফ্লো চার্ট পেয়ে যাবেন। ঠিক আছে, ফ্লো চার্ট পেয়ে গেলেন এবং আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কোন সময় কোনটা পড়লে ভালো। বিশেষ করে যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, তাদের জন্য এটা বেস্ট হবে। তো এরকম করে আমি কিন্তু প্রত্যেকটা ওএমআর বেসড পরীক্ষার জন্য এরকম বিশেষ স্টাডি প্ল্যান দিব আলাদা আলাদা করে। ঠিক আছে, তো এতে করে বুঝতে কিন্তু ইজি হবে। টার্গেট নম্বরও এখানে দেওয়া আছে যে কত মার্কস পড়লে কমন পাবেন। হ্যাঁ, এটার ব্যাপারে আমি বলছি, কোনো সমস্যা নেই, এটা আপনারা অলরেডি পেয়ে গেছেন। ঠিক আছে, ওকে। তো আমাদের প্রথমত জানতে হবে প্রথম ওএমআর বেসড এক্সামের জন্য আসলে আমাদের কি কি আছে। এই যে দেখবেন প্রথম ওএমআর বেসড এক্সাম, আমাদের প্রথম ওএমআর বেসড এক্সাম কিন্তু এখানে 30 তারিখ লেখা আছে। 30 তারিখ কিন্তু প্রথম ওএমআর বেসড এক্সাম হবে, তার সাথে একটা শর্ট লিখিত এক্সামও হবে। আচ্ছা, লিখিত এক্সামটা জাস্ট প্র্যাকটিসের জন্য, আপনারা যাতে হাতে লেখা চর্চা করতে পারেন তার জন্যই কোশ্চেন দেওয়া হবে। আর ওএমআর তো এটা ওএমআর এ বৃত্ত ভরাটের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আসলে যে কোনো প্রকাশনে ওএমআর আপনারা ব্যবহার করতে পারেন অথবা ব্যাচের ওএমআর ব্যবহার করতে পারেন। একটা ওএমআর কি করবেন, প্রিন্ট করে বেশ কিছু ফটোকপি করবেন, ফটোকপিগুলোতে পরীক্ষা দিবেন। ফটোকপিগুলোতে পরীক্ষা দিয়ে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেই সিক্রেট গ্রুপে জমা দিবেন। এটি হচ্ছে আপনার পরীক্ষা শেষ। ঠিক আছে, এতে করে মেইন পরীক্ষা মতো একটা আবহ তৈরি হবে এবং মেইন পরীক্ষা মতো আপনারা আসলে জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, যে মেইন পরীক্ষা যেহেতু আমাদের ওএমআর বৃত্ত ভরাটার মাধ্যমে পরীক্ষা দিতে হয়, তো সেই প্র্যাকটিসটা আপনার এখান থেকে হলো। আর পরীক্ষার টাইম বলতে রাত 10:30টায় নেওয়া হয়। ঠিক আছে, রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত 1 ঘন্টা ব্যাপী পরীক্ষাটা হয়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই টাইমের মধ্যে যদি কোনো ভাই বোন না দিতে পারেন, তারা কি পরে দিতে পারবেন? হ্যাঁ, পরবর্তী দিয়ে দিতে পারবেন, তবে সবচেয়ে বেটার হয় 10:30 থেকে 11:30টার মধ্যে দেওয়ার, কারণ সকল ভাই বোন ওই টাইমে বাসায় থাকে এবং অ্যাকচুয়াল এক্সাম হাইপ, স্বচ্ছতা সব কিছু নিশ্চিত করতে হলে একই টাইমে যখন আপনি ওএমআর এর পরীক্ষা দিয়ে শিখবেন, তখন সেটা সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে। ঠিক আছে, আমার আগের ব্যাচে ভাই বোনরাও কিন্তু মূলত এভাবেই একদম ফিক্সড টাইম মেনটেন করে পরীক্ষা দিতেন। একদম 10:29 কোশ্চেন আপলোড, এরপর দেন সকল ভাই বোন অনলাইনে বসে বসে পরীক্ষা দিয়ে 11:30টার মধ্যে তারা ওএমআর জমা দিয়ে দেন। ঠিক আছে, পরবর্তী দিন মেরিট লিস্ট সহ রেজাল্ট প্রকাশ করা হয়। কোনো ভাই বোনের যদি সমস্যা হয়, সেক্ষেত্রে তিনি পরবর্তী দিনও পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে মেইন টাইমে পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে সিলেবাসটা কি আছে আর 100 নম্বরের যে কোশ্চেন আছে সেটা কিভাবে বন্টন করে আসবে। ঠিক আছে, আর এর আগে কিন্তু আপনারা কিছু পরীক্ষা দিতে পারবেন। প্রথম কথা হচ্ছে আমি একটা জিনিস বলি যে আমাদের প্রথম ওএমআর বেসড পরীক্ষা সিলেবাস হিসেবে আছে বাংলা ভাষা এবং ব্যাকরণ। বাংলা ব্যাকরণ থেকে বাংলা ভাষা এবং ব্যাকরণ এই টপিকটা, তারপর হচ্ছে ধ্বনি পরিবর্তন এই টপিকটা, এবং বাংলা সাহিত্য থেকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মুসলিম সাহিত্য কিন্তু পড়তে দেওয়া হয়েছে। সো আমাদের মেইন সিলেবাস বলতে বাংলার অংশটুকুই রাখা হয়েছে প্রথম ওএমআর বেসড এক্সামের জন্য। এবং একটু আগে যে দেখলেন 100 নম্বরের পরীক্ষা হবে, এই 100 নম্বরের মধ্যে এই 70 নম্বরের প্রশ্ন, 70 নম্বর, হ্যাঁ, এই বাংলা ব্যাকরণে বাংলা ভাষা ব্যাকরণ, ধ্বনি পরিবর্তন, যদিও বর্ণ একটু আছে, আর হচ্ছে এই বাংলা সাহিত্যের যে মুসলিম গুরুত্বপূর্ণ সাহিত্যিক, এখান থেকে কিন্তু 70 নম্বরের প্রশ্ন হবে। এখন বলতে পারেন ভাই 100 নম্বরের মধ্যে 70 নম্বরের প্রশ্ন যদি বাংলার এই টপিকগুলো থেকে আসে, বাকি 30 নম্বর কোথা থেকে আসবে? বাকি 30 নম্বর আসবে মূলত, বাকি 30-এর মধ্যে হয়তো 10 থেকে 15 মার্কসের মতো কোশ্চেন হবে গণিত থেকে। দেখবেন প্রত্যেকটা ওএমআর বেসড পরীক্ষার জন্য কিন্তু গণিতের একটা করে চ্যাপ্টার রাখা হয়েছে, কারণ গণিত আর আপনি শর্ট টাইমে শেষ করবেন না, তাই না? এটা আস্তে ধীরে ধীরে শেষ করতে হবে। তো প্রত্যেকটা ওএমআর বেসড পরীক্ষার জন্য একটা কিন্তু আপনার হচ্ছে গণিতের অধ্যায় রাখা হয়েছে, এখান থেকে কিন্তু 15 নম্বরের প্রশ্ন হবে। ঠিক আছে, আর এখানে দেখবেন মুখস্থ অংশ চর্চা, এখানে প্রত্যেকটা ওএমআর বেসড পরীক্ষার জন্য কিন্তু মুখস্থ অংশ হিসেবে বাগধারা রাখা হয়েছে। মানে প্রথমটার জন্য বাগধারা, হয়তো দ্বিতীয়টার জন্য দেখবেন বিপরীত শব্দ, তৃতীয়টার জন্য দেখবেন এক কথায় প্রকাশ, এভাবে করে কিন্তু ভাগ করা হয়েছে। অর্থাৎ গণিতের একটি অধ্যায় আর মুখস্থ অংশে, এগুলো একটা একটা করে প্রত্যেকটা ওএমআর বেসড পরীক্ষার জন্য কিন্তু
রাখা হয়েছে। তো আপনি একটু আগে দেখেছেন যে প্রথম ওএমআর বেস্ট পরীক্ষাটা হবে 30 তারিখ না 31 তারিখ। হ্যাঁ, কারণ কিসের জন্য? কারণ যেহেতু ঈদ উপলক্ষে দেখা গেলো যে অনেক ভাই বোনের দেখা গেলো যে গ্রাম থেকে আসা এখনো সম্ভব হয়নি, হয়তো একদিন দুদিন পর আসবেন, হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু হতে পারে, সব কিছু বিবেচনা করে প্রথম ওএমআর বেস্ট পরীক্ষাটি শুধু 30 তারিখের জায়গায় 31 তারিখ অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজকে কার্যক্রম শুরু হচ্ছে 24 তারিখ থেকে, আর 31 তারিখে গিয়ে আমাদের কিন্তু প্রথম ওএমআর বেস্ট পরীক্ষা। মোটামুটি হাতে কিন্তু 7 দিনের মতো সময় আছে। তো এই 7 দিনের মধ্যে আমাদের বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের এই টপিকগুলো একটু পড়তে হবে। এর সাথে সাথে 7 দিন অল্প অল্প করে ম্যাথ করতে হবে। আর মুখস্থ অংশ তো এটা মানে একবার বসা দিলে কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে? সো ওই যে একটু আগে বললাম যে 100 নম্বর যে পরীক্ষা হবে এর মধ্যে 70 বা 75 নম্বর, 70 থেকে 75 নম্বর হতে পারে এটা। আর এটা থেকে হয়তো 15 নম্বরের মতো প্রশ্ন হতে পারে। আর বাকি 10 নম্বর কোথা থেকে আসবে জানেন? বাকি 10 নম্বরের মধ্যে 5 নম্বর হয়তো আসবে এই বাগধারা থেকে। আর বাকি 5 নম্বর আসবে হচ্ছে আপনার এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যেই সিনোনিম করতে দেওয়া হবে বা যে বিষয়গুলো সেগুলো থেকে আসবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে কেন মার্কস কম 5 নাম্বার? কারণ এটার উপর কিন্তু একটা আলাদা লিঙ্ক বেসড পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? এটা আমি লিঙ্ক দিয়ে দিব, আপনার লিঙ্কে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ বাগধারা আপনাদের মনে আছে কিনা সেটা যাচাইয়ের জন্য আপনার একটা প্র্যাকটিস টেস্ট হিসেবে একটা লিঙ্ক পরীক্ষা দিতে পারবেন, সেখানেও 50 বা 60 নম্বরের পরীক্ষা হবে। সো সেটা কিন্তু দিয়ে ফেললেই হয়। আর মেইন পরীক্ষা আমি 100 নম্বরের মধ্যে 5 নাম্বার প্রশ্ন করবো, যেহেতু আমি যে 50-60-এর আলাদা একটা পরীক্ষা এখানে নিচ্ছি, সো আমার তো আলাদা করে এখানে এত বেশি কোশ্চেন দেওয়ার দরকার নেই। আর এখান থেকে 15 নম্বরের মতো কোশ্চেন হবে, এবং এটা কিন্তু একটা হোম টেস্টও নেওয়া হবে। অর্থাৎ ম্যাথের কিন্তু একটা হোম টেস্টও নেওয়া হবে, সেটা কোশ্চেন আমি আপনাদের দিয়ে দিব। অর্থাৎ বাসায় আপনার ম্যাথগুলো এই যে করছেন কিনা ঠিক মতো সেগুলো যাচাইয়ের জন্য মূলত আসলে এটা রাখা হবে, ঠিক আছে? সো এটা আর কি বিষয়, একটা ম্যাথ হোম টেস্ট দিতে পারবেন, একটা লিঙ্ক বেসড এক্সাম দিতে পারবেন এইটার জন্য, ঠিক আছে? আর এগুলো সব কপি, একই জিনিসই, কারণ প্রথম ওএমআর বেসড পরীক্ষা তো একই জিনিসই থাকবে, তাই না? আচ্ছা, তো তার মানে 100 নম্বরের মধ্যে হয়তো 70-75 নম্বর বাংলার টপিকগুলো থেকে, এরপর 15 নম্বর এখান থেকে, 5 নম্বর এখান থেকে, আর 5 নম্বর হচ্ছে আপনার ওই যেটা আমি আপনাদের হচ্ছে ভোকাবুলারি অংশ হিসেবে দিয়েছি সিনোনিম অ্যান্টোনিম থেকে আসবে। ওকে, সো এটা আসলে মোটামুটিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন। এবং রিটেন হচ্ছে হয়তো দেখবেন যে রিটেন হিসেবে আমাদের কিন্তু এইখানের মধ্যে আছে এই টপিকটা, এই যে মুসলিম গুরুত্বপূর্ণ যে সাহিত্যিক আছে তাদের কিছু রিটেন প্রশ্ন আছে। আর গণিতের যেটা সেটা আপনি কিন্তু রিটেন সহ শেষ করতে পারবেন, ঠিক আছে? গণিত যেটা সেটা হচ্ছে প্রিলি রিটেন একসাথে আমি কিন্তু ইয়ে করে দিব। তো রিটেনের যে ম্যাথগুলো আছে, রিটেনের সেই ম্যাথগুলো করে অল্প কিছু প্র্যাকটিস করতে পারলেন, হ্যাঁ, এটা আর কি বিষয়। তো যেটা হোক না কেন এটা মোটামুটিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন, এবং আরও ডিটেলস আমি মার্কস ডিস্ট্রিবিউশন বলবো, এটা সমস্যা না। তো মোটামুটিভাবে বুঝতে পেরেছেন যে আসলে কি করতে হবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন টপিক কিভাবে বলবো, কি আসবে সেটা হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে আমি একটা জিনিস বলি, এই যে গণিত, যেহেতু আমাদের 31 তারিখ ওএমআর বেস্ট এক্সাম, তো গণিতটা অল্প অল্প করে করতে হবে। অল্প অল্প হিসেবে আপনি কি কি করবেন সেটা হচ্ছে এই যে খায়রুল বেসিক ম্যাথ কিংবা ককটেল যে কোনো বই থেকে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু আপনাদের দেখবেন কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দাগিয়ে দিয়েছি, ঠিক আছে? যেমন হচ্ছে ধারা যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে 600 ওকে, এই যে ধারা, এই যে সমান্তর অনুক্রম ধারা, এখানে দেখবেন এই যে ধারা থেকে যে কাজটা করবেন সেটি হচ্ছে আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। এই ধারা থেকে যে কাজটা করবেন এটার জন্য কিন্তু একটা হোম টেস্ট নেওয়া হবে। হোম টেস্টের কোশ্চেন আমি দিয়ে দিব। তো ওইটা আপনারা কি করবেন, বাসায় একটু পরীক্ষা টরীক্ষা দিবেন যে ম্যাথগুলো করতেছেন বাসায় পারেন কিনা করতে দিলে, হ্যাঁ। তো একটা হোম টেস্ট নেওয়া হবে, সেটা আপনারা এটা যে কোনো সময় দিতে পারবেন, এটাও যে কোনো সময় দিতে পারবেন। কিন্তু ওএমআর বেস যে এক্সামটা সেটা মূলত একদম পুরা সামনে দিতে হবে, মানে একদম ফিক্সড টাইম মেনটেন করে দিতে হবে, এটার রেজাল্ট দেওয়া হবে, এটা একটু হাই লেভেলের পরীক্ষা, ঠিক আছে? তো এটা আর কি বিষয়। সো আমি জাস্ট একটা জিনিস বলে দিচ্ছি যে এই টপিকগুলো পড়ার আগে, এই টপিকগুলো আমি বলছি কি কি পড়বেন, তার আগে আমি একটা জিনিস বলে দিই, ধারা থেকে কি করবেন। ধারা থেকে দেখবেন এই যে ম্যাথ কিন্তু আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে যেগুলো স্টার মার্ক করা আছে, বিশেষ করে দাগানো এবং স্টার দুইটাই আছে, দাগানো স্টার যেটাই আছে, মানে বিশেষ করে স্টার মার্ক করা ম্যাথগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা ম্যাথ কম পারেন তারা অ্যাটলিস্ট এই স্টার মার্ক করা ম্যাথগুলো শেষ করবেন, ঠিক আছে? দেখবেন যে স্টার করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই স্টার মার্ক করা ম্যাথগুলো কি করবেন, শেষ করে ফেলবেন, ঠিক আছে? এই স্টার মার্ক করা ম্যাথগুলো কি করবেন, শেষ করবেন, ঠিক আছে? স্টার মার্ক করা ম্যাথগুলি ভালো মতো শেষ করলেই আসলে এনাফ, কারণ এত ম্যাথ তো করার সময় নেই। সো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মোটামুটিভাবে বেশি বেশি করে করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সো স্টার মার্ক করা ম্যাথগুলো আপনারা কি করে ফেলবেন, শেষ করে ফেলবেন, যেহেতু আমি দিয়ে দিয়েছি। আর
আরও একটু সহায়ক প্র্যাকটিস হিসেবে গোল দাগগুলো করলেন, এই আর কি বিষয়। প্রথমত স্টার করাগুলো ভালো মতো শেষ করবেন, এগুলোতে যাতে কোনো প্রকার গ্যাপ না থাকে, ঠিক আছে। এগুলো ভালো মতো করে একটা ম্যাথ হোম টেস্টও বাসায় দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। কোশ্চেন দিয়ে দিব, আপনারা ওই হোম টেস্টটা বাসায় নিজেদের মতো দিবেন, কিন্তু এই যে মেইন এক্সামের সময় তো আমি তখন সেটা দেখবো, যাই হোক। তো এটা আপনারা জাস্ট একটা প্র্যাকটিস এক্সাম হিসেবে বাসায় দিয়ে দিবেন, যখন এই ম্যাথগুলো করা হবে আপনার বাসায় তখন হচ্ছে আপনি এটা দিয়ে দিবেন। আচ্ছা, আর মুখস্থ অংশ হিসেবে এখানে হচ্ছে বাগধারা, যেটা বাগধারার জন্য যে কাজ করতে হবে সেটা হচ্ছে বিগত বছরের জব পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে। বিগত বছরের জব পরীক্ষায় আসা যে কোশ্চেন সেটা করবেন। যেমন হচ্ছে এই যে বিগত বছরের মধ্যে মনে হয় 500টার মতো কোশ্চেন আছে, 500টাই পড়বেন। তবে যেগুলো একটু স্টার করা আছে, যেগুলো আমি আপনাদের একটু স্টার করে দিয়েছি, স্টার করাগুলো একটু বেশি বেশি করে পড়বেন, ঠিক আছে। ধরেন এটা 2বার পড়তেছেন, বাট এটা পড়বেন হচ্ছে 10বার, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এমনিতে 500টাই পড়বেন, ঠাটায় পড়বেন, তবে এই স্টার করাগুলোকে একটু বেশি বেশি করে পড়তে হবে, ঠিক আছে। স্টার করাগুলো একটু বেশি বেশি করে পড়বেন, হ্যাঁ, এই আর কি বিষয়। স্টার করাগুলো একটু বেশি বেশি করে পড়ে ফেলবেন, ঠিক আছে, তাহলে আপনার মোটামুটিভাবে কিন্তু গুছিয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আমার আর কিছু বলার নেই, যেহেতু ধারা থেকে আপনাদের ইম্পর্টেন্ট ম্যাথ দিয়ে দেওয়া হয়েছে। এটা বিগত বছরের সব প্রশ্ন পড়বেন এবং পড়ে একটা পরীক্ষাও দিতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু সব কিছু এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এটা আপনি জাস্ট হচ্ছে কি করবেন, স্টার করা ম্যাথগুলো করলেন আর মুখস্থ অংশ করে এটার একটা পরীক্ষাও দিলেন, এটাও একটু অঙ্ক করে এটার একটা পরীক্ষা দিলেন। এখন মেইন টপিকে আসার আগে দেখেন আপনাদের কিন্তু স্টাডি প্ল্যান দিয়ে দিয়েছে, আপনাদের জন্য ফলপ্রসূ একটা স্টাডি প্ল্যান। যে স্টাডি প্ল্যান যারা আসলে বুঝতে পারে না যে কোন অংশ মানে কোন দিন কি পড়লে ভালো হবে, সেটা কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। সকালে কি পড়তে পারেন, সন্ধ্যা প্লাস রাতে কি করতে পারেন, হ্যাঁ। যেহেতু আমাদের প্রথম ওএমআর বেসড এক্সাম হচ্ছে 31 তারিখে, 24 তারিখ থেকে আপনি পড়া শুরু করলেন, হ্যাঁ, 31 তারিখ পর্যন্ত কিভাবে পড়াশোনা করবেন একদম ভালো মতো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই স্টাডি প্ল্যানটা খুব সুন্দর মতো, ঠিক আছে। সো এই স্টাডি প্ল্যান অনুসরণ করেও পড়তে পারেন, অথবা আপনার নিজস্ব কোনো প্ল্যান থাকলে সেটা ধরেও পড়তে পারেন, আমার কোনো সমস্যা নেই। তবে যাদের আসলে সমস্যা তাদের জন্য স্টাডি প্ল্যানটা আসলে দিয়ে দেওয়া, ঠিক আছে। সো আমি তার মানে গণিত এবং মুখস্থ অংশ হিসেবে বলে ফেলেছি যে এভাবে করতে হবে। এখন আমাদের মেইনলি বাংলা ব্যাকরণের যে টপিকগুলো আছে এগুলো আমরা কিভাবে পড়বো, ঠিক আছে। বাংলা ব্যাকরণের যে টপিকগুলো, ধ্বনি পরিবর্তন, বাংলা ভাষা ব্যাকরণ, এগুলো থেকে কোন কোন জায়গায় গুরুত্ব দিব সেটা আসলে এখন আমাদের মুখ্য বিষয়। তো সেগুলোর জন্য আমি বলে দিচ্ছি, যে কোনো বই পড়তে পারেন, সমস্যা নেই। সবচেয়ে ভালো মানের বইগুলো আমি একটু বেশি ফলো করি, অন্বেষণটা ফলো করা হয়, বাট যে কোনো বই আপনারা পড়তে পারেন, ঠিক আছে। তো এখন এটার জন্য আপনি কি করবেন, এটার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন আমাদের কিন্তু এই যে প্রথম ওএমআর বেসড এক্সামে কিন্তু আছে এই যে বাংলা ভাষা এবং ব্যাকরণ, ঠিক আছে। এই যে বাংলা ভাষা এবং ব্যাকরণ এই অধ্যায়টা থেকে আপনি কোন কোন জায়গা গুরুত্ব দিবেন, ঠিক আছে, কোন কোন জায়গা গুরুত্ব দিবেন সেটা একটু বলে দিচ্ছি। এখান থেকে আপনি মূলত এই যে বাংলা ভাষা ভাষারীতি, এই যে দুইটা তথ্য আছে না, এই দুইটা তথ্য জনসংখ্যার দিক থেকে বাংলা কততম ভাষা, মাতৃভাষার দিক থেকে কততম ভাষা, এই দুইটা তথ্য একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। এরপর দেন এখান থেকে সাধু ভাষার জায়গাটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে। তারপর দেন হচ্ছে সাধু চলিত রীতি যে পার্থক্য, এখানে যেগুলো দাগানো আছে দাগানো পার্থক্যগুলো একটু রিডিং দিবেন, কারণ এখান থেকে প্রশ্ন হয়, নিবন্ধনে বলেন বা প্রাইমারিতে বলেন, দেখা গেছে যে আসছে, বিসিএসও কিন্তু আসতে দেখা গেছে। সো যেগুলো একটু দাগানো আছে সেগুলো একটু ভালো মতো পড়বেন। তারপর দেন হচ্ছে এটা এতটা ইম্পর্টেন্ট না, তবুও এখানে আপনি যে কাজটা করতে পারেন সেগুলো হচ্ছে একটু রিডিং দিতে পারেন, ঠিক আছে। যে কোনটা সাধু ভাষার শব্দ, কোনটা চলিত ভাষার শব্দ। ধরেন প্রশ্ন আসলে নিচে কোনটি সাধু ভাষার শব্দ, হ্যাঁ, তো আমি দিলাম জুতো, তুলো, সুতো, মস্তক, তো সাধু ভাষার শব্দ কোনটা, মস্তক, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখবেন যে এই যে বিগত বছরের প্রশ্ন সবই পড়বেন, তবে কিছু প্রশ্ন দেখছেন যে গোল দাগ দেওয়া আছে। গোল দাগ দেওয়া মানে হচ্ছে এই প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ, অর্থাৎ যাদের এত প্রশ্ন পড়ার সময় থাকে না তারা অন্তত পক্ষে গোল দাগ দেওয়া প্রশ্নগুলো যদি একটু বারবার পড়তে পারেন ভালো হবে, ঠিক আছে। সবই পড়েন, সবই পড়লেই ভালো, তবে রিভিশন হিসেবে, মানে রিভিশন তো সব দেওয়া যায় না, তাই না। 100টা প্রশ্নের মধ্যে 100টা প্রশ্ন তো রিভিশন না, আমরা হয়তো 20-25টা প্রশ্ন বারবার রিভিশন দিব, যেগুলো গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে মূলত এগুলোকে বারবার হচ্ছে রিভিশনের মধ্যে রাখবেন, ঠিক আছে। এই আর কি বিষয়। এই যে এখানে খুব সুন্দর মতো সব দেওয়া আছে, কোন প্রশ্নগুলো আপনি পড়বেন, ঠিক আছে। আপনাদের কিন্তু এগুলো দাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এই দাগানো প্রশ্নগুলো আপনারা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে। সবই পড়বেন, তবে দাগানো প্রশ্নগুলোকে কি করতে হবে, বারংবার করে পড়তে হবে। যাদের আসলে সময় কম তারা অ্যাটলিস্ট দাগানো প্রশ্নগুলোকে ভালো মতো শেষ করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর পড়তে হবে হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা একটু ভালো মতো শেষ করবেন, এই যে এই জায়গাটা, ঠিক আছে। এই প্যারাটা একটু ভালো মতো শেষ করবেন, তারপর এই প্যারাটা পড়বেন। এই প্যারাটা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্যারাটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে। তাহলে এই প্যারাটা এবং হচ্ছে আপনার এই প্যারাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা একটু বেশি গুরুত্ব দিবেন। তারপর হচ্ছে আপনার এই পৃষ্ঠা দুইটা, এই যে
এই পৃষ্ঠার যে তথ্যগুলো আছে এই পৃষ্ঠা এবং হচ্ছে এই যে ব্রজবুলি, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার ইন্দো ইউরোপীয় ভাষা, প্রাকৃত, অপভ্রংশ, ব্রজবুলি, এই 4টা জায়গা খুব ভালো মতো দেখতে হবে। এবং অ্যাজ ইউজুয়াল এখানে দেখবেন যে কোশ্চেন যেগুলো দাগানো আছে এগুলোকে একটু বেশি বেশি করে পড়তে হবে, ঠিক আছে। তারপর বাংলা লিপি থেকে, এখানে বাংলা লিপি থেকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে এই জায়গাটা একটু ভালো মতো, এই যে যে জায়গাটা বলা হচ্ছে এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন, আর এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে। এবং অ্যাজ ইউজুয়াল এখানে যে প্রশ্নগুলো দাগানো আছে সেগুলো, বাংলা ব্যাকরণের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে আপনি হচ্ছে এই জায়গাটা একটু রিডিং দিতেই হবে, যে বিশেষ করে ব্যাকরণ কোন ভাষার শব্দ, ব্যুৎপত্তিগত অর্থ কী, হ্যাঁ, এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে দেখবেন যে উপমহাদেশের প্রথম ব্যাকরণ রচয়িতা কে, পর্তুগিজ ভাষায় প্রথম ব্যাকরণ রচয়িতা কে, তারপর ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ রচয়িতা কে, প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতা কে, খালি জাস্ট কে মানে নামগুলো জাস্ট পড়বেন, ঠিক আছে। এত এত ডিটেলস পড়ার দরকার নেই, জাস্ট হচ্ছে প্রথম ব্যাকরণ রচয়িতা কে, এরপর পর্তুগিজ ভাষায় প্রথম ব্যাকরণ রচয়িতা কে, এরপর ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ রচয়িতা কে, বাংলা ভাষায় প্রথম রচয়িতা কে, ঠিক আছে। তারপর হচ্ছে এই ছক দুইটি খুবই ইম্পর্টেন্ট, বিগত অনেক বিসিএসে, লাস্ট কয়েকটা বিসিএসের মধ্যে অনেক বেশি প্রশ্ন এখান থেকে আসছে। সো এই কারণে এই যেগুলো হাইলাইট করা আছে হাইলাইট করাগুলো পড়ে ফেলতে পারেন, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ ছক, ঠিক আছে। এবং অ্যাজ ইউজুয়াল যে প্রশ্নগুলো পড়া দরকার সেগুলো কিন্তু দাগানো আছে, ঠিক আছে। তারপর পড়তে হবে হচ্ছে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, মানে হচ্ছে এখান থেকে পড়বেন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, ঠিক আছে। তারপর দেন হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, এই আলোচ্য বিষয়গুলো কি করে ফেলতে হবে, পড়তে হবে, ঠিক আছে। এই এক বিষয়। আচ্ছা, তারপর অ্যাজ ইউজুয়াল যে এখানে যেগুলো দাগানো আছে সেগুলো আসলে ভালো মতো পড়বেন তাহলেই হবে। এই হচ্ছে আপনার মোটামুটিভাবে বাংলা ভাষা এবং ব্যাকরণ থেকে কোন কোন জায়গা পড়বেন সেগুলো, ঠিক আছে। আমি যদি জাস্ট একটু রিপিট করি যে আমাদের এখানে কোন জায়গাগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, বুঝতেই পারছেন। আমি যদি শেষ থেকে যাই যে এখানে যে 4টা তত্ত্ব আছে না, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটা, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনটা, জাস্ট কোনটা, এই যে এখান থেকে প্রশ্ন আসলে পদক্রম কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তখন বলতে হবে বাক্যতত্ত্ব, ঠিক আছে। সো আমি যদি বলি এখানে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্ব। সো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, তারপর দেন হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, এবং হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, এই আলোচ্য বিষয়গুলো ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। সো এটা আর কি বিষয়। আর হচ্ছে এখানে কোনটা দেখতে হবে, যে বাংলা ব্যাকরণ ইতিহাস, এখান থেকে হচ্ছে এই জায়গাটা ভালো মতো পড়ে তারপর হচ্ছে এখান থেকে বললাম যে জাস্ট নামগুলা পড়বেন প্রত্যেকজন, উপমহাদেশে প্রথম ব্যাকরণ রচয়িতাকে জাস্ট রচয়িতা কে কে যারা, আর হচ্ছে এই 2টা ছক খুবই খুবই গুরুত্ব দিয়ে শেষ করে ফেলবেন, ঠিক আছে। ওকে, তারপর দেখতে হবে কোন জায়গাটা, তারপর হচ্ছে এই 2টা পৃষ্ঠা, ঠিক আছে, এই 2টা পৃষ্ঠা ভালো মতো দেখবেন যেগুলো বলা হয়েছে। তারপর হচ্ছে আপনাদের হচ্ছে বলা হয়েছে যে এই জায়গাটা আর হচ্ছে এই জায়গাটা, তারপর হচ্ছে আপনাদের দেখতে বলা হয়েছে এখান থেকে হালকা একটু রিডিং, কোনটা সাধু চলিত ভাষার এটা, আর এখানে সাধু চলিত রীতি পার্থক্যগুলো একটু বলা হয়েছে, সাধু ভাষার জায়গাটা রিডিং দিতে বলা হয়েছে, এবং এই 2টা তথ্য বলা হয়েছে। এগুলোই আপনাদেরকে কি করতে হবে, এই চ্যাপ্টার থেকে ভালো মতো পড়তে হবে এবং দাগানো প্রশ্নগুলোকে বারংবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এটি আর কি বিষয়। এরপর দেন হচ্ছে বর্ণ ধ্বনি ধ্বনি পরিবর্তন, এই টপিক থেকে আপনি কিভাবে পড়বেন, ঠিক আছে, এটা আমি একটু বলে দিচ্ছি। এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে ধ্বনি থেকে বলছি আগে। প্রথমত এই জায়গাটা পড়বেন, ঠিক আছে, এই জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝার জন্য আগে এটা বোঝা জরুরি, এটা আগে বুঝে আসবেন, তারপর হচ্ছে এটা পড়বেন, ঠিক আছে। সো এটা তারপর হচ্ছে অক্ষর নির্ণয়ের টেকনিক, এই যে অক্ষরের জায়গাটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই ছকটা ভালো মতো পড়বেন, তারপর হচ্ছে এই জায়গাটা পড়বেন, ঠিক আছে, এই যে স্বরধ্বনি উচ্চারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গা এটা, হ্যাঁ, এটা একটু ভালো মতো পড়বেন। তারপর হচ্ছে আপনাদের পড়তে হবে হচ্ছে এখান থেকে এই যে এই জায়গাটা আগে এইটা পড়ে ফেলবেন, সংখ্যায় ধ্বনিতত্ত্বের যে জায়গাটা এটা একটু ভালো মতো পড়বেন, সংখ্যায় ধ্বনিতত্ত্বের জায়গাটা, ঠিক আছে, সংখ্যায় ধ্বনিতত্ত্বের জায়গাটা একটু ভালো মতো পড়বেন, এবং হচ্ছে এটাও ভালো মতো পড়বেন ছকটা, ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে আমাদের এটা পড়তে হবে, এটা পড়লে আমাদের কিন্তু এই যে এগুলো ভিতরের অনেকগুলো পড়া হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটা সামারি, যে মৌলিক স্বরবর্ণ কোনটা কয়টা কি কি, স্বতন্ত্র স্বরধ্বনি কয়টা কি কি, যৌগিক স্বরবর্ণ কয়টা কি কি, সব এখানে লেখা আছে। সো আমি এই কারণে আর ভিতর থেকে তেমন কিছু বলিনি, ঠিক আছে। এমনিতে ইম্পর্টেন্ট জায়গা বলতে নাসিক্য বর্ণের জায়গাটা একটু ভালো মতো দেখেন, ঠিক আছে। এটা নাসিক্য ধ্বনি, নাসিক্য বর্ণ, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এগুলো একটু ভালো মতো আমাদের দেখতে হবে। আচ্ছা, যেগুলো বলা হয়েছে এগুলো একটু ভালো মতো গুরুত্ব দিবেন, তার মানে ধ্বনিতত্ত্ব থেকে মানে এই জায়গাটা খুব ভালো মতো দেখবেন, এটা বোঝার জন্য এই ছকটা দেখবেন, আর হচ্ছে অক্ষরের জায়গাটা একটু ভালো মতো দেখলেন, ঠিক আছে। তারপর এই জায়গাটা লেখাই আছে, এই জায়গাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, আসতে পারে যে এখানে ও কি ধরনের বর্ণ বা এরকম, হ্যাঁ, সো এই ধরনের বিষয়গুলো কিন্তু আসে। তারপর হচ্ছে বলা হয়েছে নাসিক্য ধ্বনি, নাসিক্য বর্ণের জায়গাটা একটু ভালো মতো দেখলেন, তারপর হচ্ছে আপনার এখানে এই সংখ্যায় ধ্বনিতত্ত্বের জায়গাটা ভালো মতো দেখলেন, ঠিক আছে। এগুলো দেখলে মোটামুটিভাবে হবে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে।
এটা আর কি বিষয়, এখানেই সবকিছু লেখা আছে। তো এটা সবকিছু লেখার কারণে ভিতরে আর তেমন আসলে অতটা গুরুত্ব দিয়ে দেখার দরকার নেই। ধ্বনি আর হচ্ছে এটা একটু দেখলেন, স্বাধীন অর্থ প্রকাশকারী ধ্বনি বা বর্ণ, এটা অতটা আসে না পরীক্ষায়, মাঝে মধ্যে আসতে পারে, ঠিক আছে, যে নিচে কোনটা স্বাধীন অর্থ প্রকাশকারী ধ্বনি কিংবা স্বাধীন অর্থ প্রকাশকারী বর্ণ, ঠিক আছে, এগুলা মাঝে মধ্যে আসতে পারে, বাট অতটা ইম্পর্টেন্ট টপিক না। আর এখানে ঠিক অ্যাজ ইউজুয়াল বিগত বছরের কোশ্চেনের মধ্যে যেগুলো হচ্ছে আপনার মনে করেন যে একটু বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু গোল দাগ দিয়ে আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে। সো যাদের আসলে বেশি প্রশ্ন সলভ করতে অনীহা আছে, তারা অন্তত পক্ষে গোল দাগ দেওয়া প্রশ্নগুলো পড়ে ফেলবেন, ঠিক আছে। আর সবাই সব পড়লে তো ভালো, সব পড়লে রিভিশন হিসেবে এই গোল দাগ দেওয়া প্রশ্নগুলো ব্যবহার করবেন বিশেষ করে, ঠিক আছে। এগুলো একটু বেশি বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, কারণ সব প্রশ্ন তো অনেক সময় রিভিশন করা যায় না আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও, বাট অনেক সময় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারবার পড়তে হয়। তারপর এই জায়গাটা একটু পড়ে ফেলবেন, ঠিক আছে, এই জায়গাটা পড়ে ফেলবেন। তারপর ঠিক তেমনি ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন টপিকটা আসলে মোটামুটি সবই দেখতে হয়, তবুও এখান থেকে স্বরগমের জায়গাটা একটু ভালো মতো পড়বেন। এর মধ্যে মধ্য স্বরগমের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন আসলো যে রত্ন থেকে রতন, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন, তখন বলতে হবে মধ্য স্বরগম, ঠিক আছে। এরপর স্কুল থেকে স্কুল কোন ধরনের, এটা আদি স্বরগম, ঠিক আছে। তো স্বরগমের জায়গাটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে, এখানে উদাহরণগুলো আসে পরীক্ষায়। তারপর দেন হচ্ছে অপিনিহিতির জায়গাটা একটু ভালো মতো পড়বেন। তারপর হচ্ছে আপনি ভালো মতো পড়বেন সমী ভবনের জায়গাটা, তারপর বিষমী ভবনের জায়গাটা, ব্যঞ্জন বিকৃতির জায়গাটা, স্বরসংগতির জায়গাটা, ঠিক আছে। তারপর দেন হচ্ছে আপনার এখান থেকে ধ্বনি বিপর্যয়ের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বেশি পরীক্ষায় আসে। সো এগুলো একটু বেশি বেশি করে গুরুত্ব দিবেন, ঠিক আছে, ধ্বনি পরিবর্তন থেকে যেগুলো আসলে বলা হলো। এরপর দেন হচ্ছে আপনি প্রশ্ন সলভ করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এগুলো একটু ভালো মতো গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো এটা মূলত হচ্ছে আপনার বর্ণ ধ্বনি ধ্বনি পরিবর্তন থেকে যেই জায়গাগুলো গুরুত্ব দিতে হবে সেগুলো, ঠিক আছে, এগুলোকে একটু বেশি বেশি করে গুরুত্ব দিবেন। এখানে আপনার বাংলা ব্যাকরণ থেকে যেগুলো বলা হয়েছে এগুলোকে বারংবার বারংবার হচ্ছে গুরুত্ব দিবেন, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে পরবর্তী ইয়াটা হচ্ছে এই মুসলিম গুরুত্বপূর্ণ সাহিত্যিক থেকে আমরা কিভাবে কি পড়বো, ঠিক আছে, আপনাদের কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে, তবু আমি একটু জাস্ট বলে দিচ্ছি যে এই জায়গাগুলো একটু হিট করে পড়বেন, ঠিক আছে, বাংলা ব্যাকরণ থেকে এগুলো একটু পড়বেন। আচ্ছা, এরপর বাংলা সাহিত্য থেকে এখানে বিভিন্ন রাইটার আছে, যে ফরুক আহমেদ, ইসমাইল হোসেন সিরাজি, মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, গায়কবাদ, গোলাম মোস্তফা। তো এখন আমরা কিভাবে কি করব, আমি একটু আস্তে আস্তে করে বলি। যেমন হচ্ছে 337 প্রথমত, এই যে ফরুক আহমেদ, হ্যাঁ, এখান থেকে কি দেখতে হবে, এখান থেকে মূলত এই ছকটা খুব ভালো মতো দেখতে হবে, এই ছকটা, ঠিক আছে। ছকের মধ্যে হচ্ছে আপনাদের বিশেষ করে কাব্যগ্রন্থের জায়গাটা ভালো মতো পড়তে হবে, ঠিক আছে, কাব্যনাট্যের জায়গাটা, কাহিনী কাব্য, আর হচ্ছে আপনার হচ্ছে এখানে শিশুতোষ, ওনার সবচেয়ে বেশি শিশুতোষ, এই যে হরফের ছড়া, এটা অনেকবার আসছে পরীক্ষায়, ঠিক আছে। তো আমাদের আসলে ওনার এই ছকটাও খুব ভালো মতো পড়তে হবে, বিশেষ করে প্রথম চারটা আর কি, কাব্যগ্রন্থ, কাব্যনাট্য, জীবনী কাব্য, শিশুতোষ, এগুলো একটু ভালো মতো আমাদের দেখতে হবে, ঠিক আছে। আর এখানে যেই তথ্যগুলো দাগানো আছে তথ্যকণিকা থেকে, এই দুইটা তথ্য একটু ভালো মতো দেখতে পারেন, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ফরুক আহমেদের এখানে ডিটেলস মোটামুটিভাবে আছে যে কোনগুলো পড়তে হবে, আপনাদের কিন্তু দাগেই দেওয়া হয়েছে, দেখছেন, দাগানো আছে। আর এখান থেকে এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন, যে কবি ফরুক আহমেদকে কেন, তার এই সাহিত্যিকের মূল বিষয়টা কি, অনেক সময় প্রশ্ন আসে যে কবি ফরুক আহমেদের যে সাহিত্য রচনা করেন সেগুলো মূল প্রেক্ষাপটটা কি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে অ্যানালিটিক্যাল কোশ্চেন হিসেবে। সো এই কারণে এই জায়গাটা একটু রিডিং দেওয়াটা জরুরি, এই যে কবি ফরুক আহমেদের কবিতার বৈশিষ্ট্য, এই কোশ্চেনটা একটু ভালো মতো রিডিং দিবেন, ঠিক আছে, রিডিং দিলে বোঝা যাবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপর গ্রন্থ পরিচিতি থেকে সাত সাগরের মাঝি, এটা একটু পড়বেন, এটার যে দাগানো জায়গা আছে সেটা একটু পড়লেন। তারপর দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার নৌফেল এবং হাতেম, এটা একটু দেখলেন। তারপর হচ্ছে আপনি সিরাজম মনিরা দেখলেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার হ তারপর হচ্ছে মুহূর্তের কবিতা একটু দেখলেন, হ্যাঁ, এগুলো একটু দেখলেন। তারপর হচ্ছে আপনার মোটামুটিভাবে এগুলো দেখলেই মোটামুটিভাবে হবে, এগুলোর একটু ডিটেলস দেখলেন, আর হফের চড়াওটা একটু দেখলেন আর কি, হ্যাঁ। তো এগুলো একটু মোটামুটিভাবে যেগুলো বললাম, যে সেগুলো হচ্ছে দাগানো জায়গাগুলো একটু রিডিং দিবেন, ঠিক আছে, এগুলো একটু মোটামুটি ইম্পর্টেন্ট আছে। আর হচ্ছে এখানে ওনার উক্তি থেকে প্রশ্ন বেশি একটা হয় না, তবে যদি পড়তে হয় তাহলে যেগুলো একটু দাগানো আছে দাগানোগুলো একটু পড়লেন, ঠিক আছে, এটা আর কি। আর এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশ্ন আছে, এই আর কি। তো ফরুক আহমেদ থেকে এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করবেন, তাহলে আপনার কাজে দিবে। আর এরপর হচ্ছে যদি 547 পেজে আসি, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, ওনার এখান থেকে কি কি দেখতে হবে, ওনার এখান থেকে বিশেষ করে প্রথম এই যে উপন্যাস, ভ্রমণ কাহিনী, কাব্যগ্রন্থ, এই তিনটা জায়গা খুব ভালো মতো দেখতে হবে, ঠিক আছে। তবে যেগুলো দাগানো আছে দাগানোগুলো পড়বেন, তবে বিশেষ করে উপন্যাস, ভ্রমণ কাহিনী, কাব্যগ্রন্থগুলো একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর এগুলো একটু ভালো মতো দেখবেন। আর এখান থেকে এই যে ওনার এই তথ্যটা, এই যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ অভিযোগ, এইটা আর হচ্ছে তার রচনা রীতি কেমন, এই দুইটা তথ্য একটু ভালো মতো
দেখবেন। আর এখান থেকে রায়নন্দিনী, অনল প্রবাহ, এই দুইটার মূল বিষয়টা কি, বিশেষ করে এগুলো থেকে পড়তে হয় মূল বিষয়বস্তুটা কি। ঠিক আছে, মূল বিষয়বস্তুটা কি এটা কিন্তু আসে এখন বর্তমান সময়ের পরীক্ষায়। ঠিক আছে, এরপর হচ্ছে স্পেন বিজয় কাব্য। ঠিক আছে, স্পেন বিজয় কাব্য, আর এখান থেকে পড়তে হবে অনল প্রবাহ, রায়নন্দিনী। এই তিনটা একটু এখানে যেগুলো দাগানো আছে সেগুলো একটু পড়ে নেবেন। আর বিগত বছরের প্রশ্ন পড়লেই হয়েছে, তার উক্তি প্রশ্ন আসে না, উক্তি দরকার হয় না। ঠিক আছে, এটা আর কি বিষয়। তারপর হচ্ছে আপনি পড়তে পারেন 317, 317। আচ্ছা, দীনবন্ধু মিত্র, এখান থেকে কি দেখতে হবে, দীনবন্ধু মিত্র বিশেষ করে তার নাটক প্রহসন, এই দুইটা একটু ভালো মতো দেখতে হবে এবং তার জন্মস্থানটা একটু দেখতে হবে। আর হচ্ছে এখান থেকে আপনি একটু দেখতে পারেন বিশেষ করে তার গ্রন্থ পরিচিতির মধ্যে নীল দর্পণের জায়গাটা একটু ভালো মতো পড়বেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার নবীন তপস্বিনী, এই জায়গাটা সদবার একাদশীর জায়গাটা, তারপর হচ্ছে জামাই বাড়ি, বিয়ে পাগলা বুড়ো, এই গ্রন্থগুলোর একটু যে তথ্যগুলো দাগানো আছে এগুলো একটু ভালো মতো পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এগুলো ইম্পর্ট্যান্ট। তারপর 282, তারপর হচ্ছে 282। আচ্ছা, 282 মধ্যে এখানে হচ্ছে গোলাম মোস্তফা আছে। গোলাম মোস্তফা থেকে আপনি কি করবেন, গোলাম মোস্তফা থেকে জাস্ট হচ্ছে তার কাব্যগ্রন্থটা ভালো মতো পড়বেন। ঠিক আছে, কাব্যগ্রন্থের জায়গাটা বেশি করে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তার কবিতা, জীবনী গ্রন্থ, বিশেষ করে তার কাব্যগ্রন্থের জায়গাটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো একটু ভালো মতো পড়লেন। আর হচ্ছে এখান থেকে হচ্ছে গোলাম মোস্তফার কাব্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এটা একটু ভালো মতো পড়লেন। ঠিক আছে, এই এই তথ্যটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে এমনিতে এখানে কাব্যগ্রন্থের জায়গাটা, আর হচ্ছে জীবনী গ্রন্থ আর কবিতা, এগুলো একটু দেখলেন। ঠিক আছে, ওকে। আর হচ্ছে এখানে দেখলেন 272-এর মধ্যে হচ্ছে আপনার কায়কবাদ। তো কায়কবাদ থেকে কি দেখতে হবে, কায়কবাদ থেকে মূলত দেখতে হবে তার হচ্ছে কাব্যগ্রন্থগুলো, খুবই ইম্পর্টেন্ট কাব্যগ্রন্থগুলো। ঠিক আছে, তারপর এখানে আসলে আমার মতে যেটা, এই ছকটা পুরাটা দেখবেন, কারণ কাব্যগ্রন্থ বলেন, গীতিকাব্য বলেন, মহাকাব্য বলেন বা কবিতা, যে কোনোটাই আসতে পারে। কবিতা আজানের চেয়ে এই কাব্যগ্রন্থ, গীতিকাব্য, মহাকাব্য, এই তিনটা জায়গা থেকেই প্রশ্ন ঘুরে ফিরে বেশি হয়। আর এখান থেকে আপনি দেখতে পারেন যে এই জায়গাটা কায়কবাদের কাব্য সাধনার মূল উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্যটা একটু ভালো মতো দেখলেন। আর এখান থেকে আপনার হচ্ছে একটু মহাশ্মশান কাব্যগ্রন্থটা একটু ভালো মতো জানলেন। ঠিক আছে, অশ্রুমালা। ঠিক আছে, এই দুইটা একটু ভালো মতো, বিশেষ করে মহাশ্মশানটা একটু ভালো মতো পড়বেন। মহাশ্মশানের যে প্রেক্ষাপটটা একটু ভিতর থেকে প্রশ্ন হয়, যে গ্রন্থগুলোর নাম বলে দেওয়া হচ্ছে ওই গ্রন্থগুলো একটু ভালো মতো দেখে নেবেন। ঠিক আছে, এরপর হচ্ছে 402। 402 হচ্ছে 402 থেকে, আচ্ছা ওকে। মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন খুবই গুরুত্বপূর্ণ। এখানে মোট কথা যেটা, এই জায়গাটা পুরাটা পড়ার চেষ্টা করবেন, যেগুলো দাগানো আছে এই জায়গাটা খুব ভালো মতো পড়বেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেন হচ্ছে গ্রন্থ পরিচিতি থেকে রত্নবতী, বিষাদ সিন্ধু, এগুলোর কিন্তু অভ্যন্তরীণ ব্যাপারগুলো পড়বেন, রত্নবতী এবং বিষাদ সিন্ধু। ঠিক আছে, আচ্ছা এখানে পৃষ্ঠাগুলো আমার একটু অন্যরকম আছে। রত্নবতী, বিষাদ সিন্ধু, এগুলো একটু ভালো মতো পড়লেন। তারপর হচ্ছে এখান থেকে দেখলেন উদাসীন প্রতীকের মনে কথা। ঠিক আছে, তারপর হচ্ছে আমার এরপর দেখবেন হচ্ছে গাজী মিয়া বস্তানি। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার এখান থেকে জমিদার দর্পণ। তারপর হচ্ছে এখান থেকে দেখবেন গোজীবন। ঠিক আছে, এগুলো একটু মোটামুটিভাবে দেখবেন, যেগুলো একটু মেনশন করা হয়েছে এগুলো একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন, এই গ্রন্থগুলোর ভিতরকার কাহিনীগুলো। ঠিক আছে, যেগুলো যেমন রত্নবতী বললাম, ভিতরকার কাহিনীটা একটু পড়বেন, এই যেগুলো দাগানো আছে। ঠিক আছে, যেগুলো আসলে মেনশন করে দেওয়া হয়েছে সেগুলো আপনারা একটু চেষ্টা করবেন ভালো মতো পড়ার জন্য। ঠিক আছে, এটা আর কি বিষয়। তো মোটামুটিভাবে এটা এখন 100 নম্বরের পরীক্ষা তো বুঝতে পেরেছেন যে বাংলার এই জায়গাগুলো থেকে কিন্তু 75 নম্বরের মতো প্রশ্ন হবে, 70-75 নম্বরের মতো প্রশ্ন হবে। আর বাকি 25 নম্বর এই জায়গাগুলো থেকে, যেমন এই যে গণিতের জায়গাটা এবং মুখস্থ অংশের চর্চার জায়গাটা। হ্যাঁ, আর হচ্ছে আপনাদের দেখবেন যে করতে দেওয়া হয়েছে, এই যে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বা হচ্ছে আপনার ট্রান্সলেশন এসে। বেসিক্যালি দেখবেন আপনাদের হচ্ছে এখানে এই যে পিডিএফ এর কথা বলা হচ্ছে, যে ভোকাবুলারি চর্চা পর্ব 1, পিডিএফ পেজ 1-2, মানে আজকে হয়তো 2 পেজ পড়বেন, কালকে আরেকটা পেজ পড়লেন, এভাবে কিন্তু ভাগ করা আছে। পিডিএফ এর পেজের মধ্যে প্রথম 5 পেজে আছে দেখবেন যে সিনোনিম, ওয়ার্ডসমার্ট বই থেকে আপনাদের 5 পেজ দেওয়া হয়েছে জাস্ট হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পড়ার জন্য। একটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম কী হবে, শব্দের অর্থ কী সেটা পড়ার জন্য। এতে করে আপনার ভোকাবুলারি পাওয়ারটা বাড়লো, আর যে কোনো জব পরীক্ষার জন্য কাজে দিচ্ছে সিনোনিম অ্যান্টোনিমগুলো। ঠিক আছে, এটাই আর কি। তো ওইটা এরপর হচ্ছে দেখবেন 6 থেকে 8 পর্যন্ত একটা ওয়ার্ডের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্ম কী হইতে পারে সেটা আছে। এরপর 9 থেকে 16 পর্যন্ত একটা ট্রান্সলেশনকে কীভাবে ভেঙে ভেঙে সলভ করতে হয় সেটা আছে। তো ওইটা যত ভালো শিখতে পারবেন তত আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে কৌশল সেটা বাড়তে থাকবে। ঠিক আছে, সো সেগুলোই কিন্তু মোটামুটিভাবে আপনাদের
দেওয়া হয়েছে। তো ওইভাবে করে আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। আর এইখানে বলেই দিলাম এটা কি, আর হচ্ছে এটা হচ্ছে আমার কাভার পেজ। এখনও কিন্তু ব্যাচে যারা, যেহেতু আজকে শুরু হয়েছে, চাইলে আজকেই আপনারা আজকে থেকে মানে যুক্ত হতে পারবেন নতুন ভাই বোনরা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কাভার পেজ এবং এখানে ব্যাচ পরিচালনার পদ্ধতি সম্পর্কে বলা আছে সব কিছু, ঠিক আছে। তবে ব্যাচ ফি এর ক্ষেত্রে ঈদ অফারটা রাখা হচ্ছে। ঈদ অফার হিসেবে আপনাদের কিন্তু এখানে 850 টাকার কথা বলা হয়েছিল এবং সেই 850 টাকাই রাখা হচ্ছে, ঠিক আছে। সো যারা এখনও ভর্তি হতে চান যুক্ত হতে পারবেন, সমস্যা নেই, যেহেতু এটা 1 বছর মেয়াদী প্রোগ্রাম। 1100 টাকার জায়গায় 1 বছরের ফি হিসেবে মাত্র 850 টাকা রাখা হচ্ছে। আর যারা 50তম বিশেষ ব্যাচ কিংবা এখানে ছিলেন তাদের 850-এর জায়গায় 750 রাখা হচ্ছিল ঈদ অফার হিসেবে, সেই ঈদ অফারটাই রাখা হচ্ছে। তো ঈদ অফার হিসেবে আপনারা এখনও ভর্তি হতে পারবেন এবং এর সাথে কিন্তু একটা জব সলিউশন ব্যাচ ফ্রি আছে, ঠিক আছে। এটার সাথে কিন্তু এই ব্যাচের সাথে কিন্তু একটা জব সলিউশন ব্যাচও ফ্রি, অর্থাৎ জব সলিউশনও কীভাবে শেষ করতে হয় তারও একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এটা ম্যাসিভ সুযোগ, কারণ 1 বছর অনুযায়ী এমনি তো ব্যাচ ফি কম, আর যখন ব্যাচে থাকবেন, যখন কার্যক্রম হতে থাকবে, তখন বুঝতে পারবেন যে এমনিতেই সার্ভিস বা অ্যাক্টিভিটিস অনুযায়ী ব্যাচ ফিটা সবচেয়ে নাগালের মধ্যে আমি রেখেছি, যাতে ভাই বোনদের ইজি হয়। এখন দেখেন এই যে ব্যাচ পরিচালনা পদ্ধতি লেখা আছে, এবং এটা আমি যদি বিসিএসকে টার্গেট করে পরিচালনা করলেও এই ব্যাচের বিস্তারিত পড়া বিসিএস, নিবন্ধন, প্রাইমারি, ব্যাংক সহ সকল জব পরীক্ষা আপনার কাছে দিবে। আর এখানে বলাই আছে যে দিক নির্দেশনামূলক ভিডিও আপলোড, এই যে দিক নির্দেশনামূলক ভিডিও আপলোড করে দিচ্ছি, যে কি কি পড়বেন, কি কি রিভিশন করবেন, সেটা যে জায়গাগুলো কথা বলা হয়েছে ওগুলোকে বারবার করে রিভিশন করবেন, সেগুলাই বারবার পড়বেন, ঠিক আছে, যে এরিয়াগুলো বলা হচ্ছিল। হ্যাঁ, এটা আর কি। তারপর টপিক ভিত্তিক ওএমআর বেসড এক্সামে যে ওএমআর পরীক্ষা হবে, রিভিশন পরীক্ষা আছে, জব সলিউশন পরীক্ষা আছে, ফাইনাল মডেল টেস্ট আছে, সব কিছুই আছে। হ্যাঁ, সকল টপিকের দাগানো পিডিএফ, হাইলাইট করা স্টার মার্ক আপনাদের দাগিয়ে আমি দিয়ে দিয়েছি অলরেডি। তারপর হচ্ছে ম্যারাথন রিভিশন আছে, রিভিশন সেগমেন্টও আছে। এগুলো কীভাবে রিভিশন করবেন সেগুলো আছে। এবং প্রিলি 100% পড়া শেষ হলো, লিখিত 80% এগিয়ে নিতে পারবেন। আর আপনাদের কিন্তু লিখিত পিডিএফও দেওয়া হয়েছে, ঠিক আছে। লিখিত হচ্ছে দেখবেন প্রথম যে ওএমআর বেসড পরীক্ষা তার লিখিত অংশ হিসেবে আপনি গণিতের লিখিত অংশটা ধরতে পারেন, কারণ ধারা অধ্যায়টা লিখিত তো আছে। তবে যারা প্রিলি ভালো পারে ধারা, তাদের লিখিত হয়ে যায়। তাও আমি লিখিত ম্যাথও আপনাদের কিন্তু দাগিয়ে দিয়েছি, সেগুলো একটু দেখবেন। আর হচ্ছে এখানে লিখিত হিসেবে আছে হচ্ছে আপনার এইটা, এই যে মুসলিম যে গুরুত্বপূর্ণ সাহিত্যিক ছিলেন তাদের কিছু লিখিত প্রশ্ন বিগত বিসিএসে আসছিল, সেগুলো কিন্তু আপনাদের দিয়েছি। সো লিখিত পড়ার কিছুটা কম আছে প্রথম ওএমআর বেসড এক্সামের জন্য, ঠিক আছে। সো এগুলো একটু পড়ে নিলেন আর কি, ম্যাথের লিখিত পার্টটা, আর হচ্ছে এখানে কিছু প্রশ্ন। আর এই ব্যাকরণ থেকে কোনো লিখিত প্রশ্ন হয় না, এখানে যে টপিকগুলো আছে এগুলো থেকে আপনার লিখিত প্রশ্ন হয় না, সো এটা পড়ার দরকারও নেই, ঠিক আছে। তারপর কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া হবে এমসিকিউর উপর, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভিং এর ক্লাস হবে, মূলত বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং গণিতের উপর, ঠিক আছে। তো এই 3টা বিষয়কে মূল্যে ফোকাস দেওয়া হবে এবং এগুলো কখন আপলোড করা হবে সেটা আপনাদের বলে দিব, ঠিক আছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন ইংরেজি পজিশন অফ পার্টস অফ স্পিচ, এরপর হয়তো সেন্টেন্স, এরপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, হ্যাঁ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ, হ্যাঁ, ব্যাকরণ থেকে হয়তো কিছু গুরুত্বপূর্ণ টপিকের ক্লাস দেওয়া হলো, এরপর হচ্ছে গণিতের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করে দেওয়া হলো, এটি। হ্যাঁ, সো এটা হচ্ছে জাস্ট, এটা মূলত 50টার মতো দেওয়া হতে পারে, তবে এটা বাড়তেও পারে, কমবে না, বাড়তে পারে, বা 50টাও রাখা হতে পারে। এটা হচ্ছে আপনাদের এইগুলো নিয়ে পরবর্তীতে ব্যাচ অবহিত করা হবে, ঠিক আছে। এটা কখন দেওয়া হবে, এটা যা আমার মতো করে, ঠিক আছে। তখন আপনারা ফাঁকে ফাঁকে এগুলো দেখে নেবেন, ঠিক আছে, এটি আর কি বিষয়। এবং এটা যে কোনো র্যান্ডম টপিকের উপর, হয়তো দেখা গেলো যে আজকে আমি পজিশন অফ পার্টস অফ স্পিচ দিলাম, এরপর অন্য টপিক দিলাম, এটা হচ্ছে আমি আমার মতো করে সেট করে এটা দিয়ে দিব। হ্যাঁ, এই আর কি বিষয়। তো লিখিত পরীক্ষা নিয়ে নির্দেশনা থাকবে, বিশেষ স্টাডি প্ল্যান যেটা আপনাদের আমি দিয়েছি, যে স্টাডি প্ল্যানগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে, এভাবে করে দেওয়া হবে। সময়সীমা প্রথম 6-7 মাসের মধ্যে চেষ্টা করবো বিস্তারিত প্রিপারেশন নেওয়ার, তারপর 3 মাস হচ্ছে আমরা রিভিশন দিব, শেষ 2 মাস ফাইনাল মডেল টেস্ট নিব, এভাবে করে চলতে থাকবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে কার্যক্রম, ঠিক আছে। তো আমি আরও বলবো, সমস্যা নেই ডিটেলস, তবে আপাতত এই যে জায়গাগুলো বলা হয়েছে সেই জায়গাগুলো ভালো মতো পড়ে পরীক্ষা দেন এবং হচ্ছে ভালো মতো বই দাগিয়ে নেন, ঠিক আছে, সবচেয়ে ভালো হয় এটা, ঠিক আছে। এই আর কি বিষয়। তো মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক এই কামনা করে, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। ব্যাচে বিস্তারিত নির্দেশনা, আরও যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় সেটা আমি বলে দিব, কোনো সমস্যা নেই। আপাতত এইগুলো নিয়ে পড়া শুরু করে দেন, ভালো মতো গুছিয়ে ফেলেন, যে জায়গাগুলো মেনশন করা আছে সেগুলো ভালো মতো পড়েন, ঠিক আছে। তাই ইনশাল্লাহ কাজে দিবে, অ্যাটলিস্ট বই দাগিয়ে ফেলতে পারেন, তবে যে কোনো বই পড়তে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই আর কি বিষয়। তো মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক এই কামনা করে, আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।